কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি গোপালগঞ্জ থেকে বারবার নির্বাচিত নমিশনপ্রাপ্ত নেতা আমাদের স্বেচ্ছাসেবক দলকে সারা বাংলাদেশে আজকে জনপ্রিয় করার জন্য জনপ্রিয় করার মূল কারিগর যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল অত্যন্ত উজ্জীবিত অবস্থায় রয়েছেন, যে নিজেই রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে সে আপনাদের আমাদেরকে না ছেড়ে সে রাজপথে রক্ত দিয়েছেন। সেই নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। রাজনীতির আরেক কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, যে সারা বাংলাদেশে ছাত্র দলে থাকা অবস্থায় বাংলাদেশের সমস্ত কমিটিতে দিয়ে দিয়েছিলেন। আজকে তার ফলশ্রুতিতে যিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরে আজকে স্বেচ্ছাসেবক দলকে সারা বাংলাদেশে এক নম্বর সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছেন আমার রাজনৈতিক অভিভাবক রাজীব আহসান মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমার কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বরিশাল মহানগরীর যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরীর হৃদয়ের স্পন্দন, যাদেরকে দিয়ে আজকে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আজকে সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে, সেই 30 ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সকলকে জানাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে 30টি ওয়ার্ডের কর্মী সভা, আজকে এই 30টি ওয়ার্ডের কর্মী সভায় আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা দেখেছি সারা বাংলাদেশে অনেক কর্মী সভা হয়েছে। এক জায়গায় হয়তো স্বেচ্ছাসেবক দলের সভাপতি গিয়েছেন, আরেক জায়গায় সাধারণ সম্পাদক গিয়েছেন, কিন্তু আপনাদের বরিশালে সভাপতি সাধারণ সম্পাদক 2 জন থেকে আজকে আপনাদের কর্মী সভা করছে। আপনাদের কথা আজকে তারা শুনেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বরিশালে এই 30টি ওয়ার্ড কমিটির কর্মী সভার আজকে যারা সভাপতি, আজকে প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ আমাদের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের সামনে 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, ভাই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আজকে যদি আমাদেরকে বাদ দিয়ে দেন তাহলে আমরা কি করব? আপনাদের অত্যন্ত আনন্দের সাথে বলছি, আজকে এই সারিতে যারা বসে রয়েছেন তারা সকলে আন্দোলন সংগ্রাম করে আজকে রাজপথের থেকে আজকে নেতৃত্ব দিয়ে আসছেন। অতএব আপনারা যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম ছিলেন, তাদেরকে কাউকে স্বেচ্ছাসেবক দল থেকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক করতে না। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, বরিশালের সবচেয়ে বেশি আন্দোলনের সংগ্রামে স্বেচ্ছাসেবক দল ভূমিকা রেখেছেন আপনারা। বরিশালে 28
আপনারা তো ওয়ার্ডে নেতৃত্ব দিয়েছেন, আবার সামনে মহানগরে করবেন, কিন্তু স্বেচ্ছাসেবক দলেই করবেন। আবার যারা নতুন রয়েছে তারা ওয়ার্ডে আসবে, তাতে আপনাদের কোনো ভাব করার কোনো চিন্তা নেই, তাতে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি, এখনো আমাদের আন্দোলনের মধ্যে থাকতে হবে। আপনারা যারা আন্দোলনে ছিলেন, এই 17 বছর রাজপথে ছিলেন, সকলে আন্দোলনে অভিজ্ঞ, অর্থাৎ আপনাদেরকে আরো আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। আজকে সারা বাংলাদেশে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে সারা বাংলাদেশে কিভাবে আমাদের জাতীয়তাবাদী দলকে কিভাবে তাদের সম্মান ক্ষুণ্ণ করা যায় তার মিশনে নেমেছেন। আজকে আমি বলতে চাই, আজকে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সময় যারা রাজাকার ছিল, আল-বদর ছিল, আল-খান ছিল, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের এই দেশ স্বাধীনতার বিরোধী শক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা আমাদেরকে কোনোভাবে আমাদের হেয় করার জন্য যেই ধরনের কাজ করছে তার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকবেন। আর একটি বিষয়, জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে 1200 থেকে 1250 অ্যারেস্ট হয়েছে, তার ভিতরে 850 বিএনপির নেতা কর্মী ছিল। বিএনপির নেতা কর্মী রাজপথে থেকে যুদ্ধ করেছে, হত্যা হয়েছে, গুম হয়েছে। আর আজকে কেউ এসেই বলবে তারাই আন্দোলন 5 দিন আন্দোলন করে তারা সরকার নামিয়েছে, তা সঠিক না। কেননা বাংলাদেশের তিলে তিলে ধরা এই যে যারা আজকে বড় বড় কথা বলে তাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে টিভি হারুনের রুমে যখন আপনারা গিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন, সেই দিন আপনাদের মনে ছিল না? সেই দিন যদি এই বিএনপি আমাদের অভিভাবক তারেক রহমান সাহেব এই আন্দোলনকে আবার জাগিয়ে না তুলতেন, তাহলে আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতন আমরা দেখতে পেতাম না। আজকে ফ্যাসিস্ট সরকার আজকে এই দেশ থেকে চলে গিয়েছে। আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানী নির্বাচন করে কার সাথে জানেন? ওই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 1 আসনে নির্বাচন করেন আমাদের সভাপতি। আজকে বলতে চাই, দীর্ঘদিন আপনারা প্রধানমন্ত্রী ছিলেন, আজকে যদি সাহস থাকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে নির্বাচন করতে আসে, গোপালগঞ্জে আসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচন করবে, আর শেখ হাসিনা আপনি আসেন, নির্বাচন করে যদি জয়ী হতে পারেন রাজনীতি ছেড়ে দেব। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশের জনগণ আমেরিকার বাংলাদেশে দেখতে চায় না। জনগণ এই ফেসিলিটির যারা প্রশ্রয় দিবে তাদেরকেও দেখতে চায় না। আর যারা নতুন নতুন কথা বলেছেন, সময়ের ব্যাপার মাত্র, অল্প কিছুদিনের ভিতরে আপনারাও অতল গহবরে হারিয়ে যাবেন, অতল গহবরে হারিয়ে যাবেন। কেননা জাতীয়তাবাদের যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। অতএব যে নেতৃবৃন্দ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না তাদেরকে দাবিয়ে রাখার কোন সুযোগ নেই। অতএব আজকে আপনারা যারা রয়েছেন সকলে সজাগ থাকবেন, সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে তার জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক যখনই ডাক দিবে তখনই রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। আমি সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে মহানগর স্বেচ্ছাসেবক দল আজকে ঐক্যবদ্ধভাবে আজকে দীর্ঘদিন এই মহানগর স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। আমাকে যখন সাধারণ সম্পাদক করা হয়েছে, মাহবুবুর রহমান পিন্টুকে সভাপতি করা হয়েছে, সেই থেকে আমাদের প্রথম চিন্তা ছিল বরিশাল স্বেচ্ছাসেবক দলকে সর্বোচ্চ সংগঠনে রূপান্তরিত করা। সেই আঙ্গিকে আমরা প্রথমে কাজ করেছি। তারপরে বিন্দু ভাই যাওয়ার পরে আমাকে আহ্বায়ক খান মোহাম্মদ আনোয়ারকে সদস্য সচিব করে আমাদেরকে আবার দায়িত্ব দিয়েছেন। আমরা সকল যুগ্ম আহ্বায়ক সদস্য এবং এই 30টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকদের শ্বাস দিয়ে আজকে বরিশালের সর্বোচ্চ সংগঠক হিসাবে রয়েছে স্বেচ্ছাসেবক দল, যেটা আমার কথা না। বরিশাল বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক
সব জায়গায় অকপটে তারা স্বীকার করে। অতএব আপনাদের যে ত্যাগ, সেই ত্যাগ বিলীন হবে না। অতএব আপনারা আরো ঐক্যবদ্ধ হবে। বিভিন্ন ওয়ার্ডে 30টি ওয়ার্ডে নতুন কমিটি যেইভাবে কেন্দ্র আমাদের দিবে, সেই কমিটিকে সহযোগিতা করে এই সংগঠনকে বরিশালের সর্বোচ্চ সংগঠনে রূপান্তর করার আহ্বান জানিয়ে, এবং আজকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে অনেক কষ্ট করে সকাল থেকে মারা করে এখন পর্যন্ত তারা প্রোগ্রাম করতে হবে, খাওয়া দাওয়া করেনি, তাদেরকে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত প্রচেষ্টাটি বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রে আমাদের অভিনব জিন্দাবাদ। যার বক্তব্য শোনার জন্য, যার নির্দেশনা শোনার জন্য এতক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত থেকে বেড়ে ওঠা ছাত্র দলের সমাবেশে ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, বরিশালের মাটি ও মানুষের নেতা, বরিশাল 4 আসন তথা মন্দিরাজিত কৃতি সন্তান মন্দিরাজিত কান্ডারি সাবেক ছাত্র নেতা রাজীব আহসান, রাজীব আহসান, সম্মানিত রাজীব আহসান বক্তব্য রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর আয়োজিত আজকের এই সভা উপস্থিত সভাপতি জনাব বশির রহমান বন্ধু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, উপস্থিত আমাদের সভাপতি, আমাদের সংগঠনের সভাপতি জনাব এস এম জিলানী প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন। আজকে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বরিশাল মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের সাথে একতা প্রকাশ করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় দুপুর থেকে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু কথা বলবো, তারপরে প্রধান অতিথি বক্তব্য দিবেন, বক্তব্য শেষ করবেন। ভাই বসেন প্লিজ, যারা আছেন বসেন, একদম একদম বসে যান, দাঁড়িয়েছেন কেন? বসেন, চেয়ার না থাকলে এখানে আছে, আসুন। এই কামরুল, কথা বলতেছি শুনতেছো না? এই যে মাঝখানে এই যে পেছন দিকে চেয়ার আছে, যারা আমাদের সংগঠনের কর্মী তারাই তো এসেছে, আমাদের কথা শুনবেন, আমাদের কথা শুনবেন আপনারা। আপনাদের কথা তো আমরা শুনেছি, আপনারা যতক্ষণ কথা বলেছেন নামাজের বিরতি ছাড়া এই চেয়ার থেকে একবার উঠে নেয়, কিন্তু তো আমাদের কথা শুনবেন না। আর এখানে যত লোক আছে তার অর্ধেক লোক যদি আজকের প্রোগ্রামে থাকতো আমার কোনো সমস্যা ছিল না। লোক কম কিন্তু মনোযোগ শৃঙ্খলা বেশি, এই সংগঠনই দরকার, অনেক লোকের সংগঠন দরকার নেই। আমি ওই কর্নারে আমার কিছু সহযোগিতা ভাইকে দেখছি উল্টা দিকে ঘুরে বসে আছে, একদম কর্মী সমাবেশ সফল হোক, একদম কর্নারে। মানে যদি আমাদেরকে পছন্দ না হয় বললেই তো হয়, সোজা হয়ে বসতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছে
এই এই আমি প্রথমেই আজকে এসে বলেছি, যার কাজ আছে দয়া করে চলে যাবে। রাজনৈতিক প্রোগ্রাম, যেদিন রাজনৈতিক প্রোগ্রামে আসবেন আপনার সময়টা তো নষ্ট করে আসছেন। অর্ধেক করবেন কেন, পুরোটা করবেন। এটি তো একটি কর্ম, কর্ম না? আপনার আদর্শ, আপনার বিশ্বাস, আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি আজকে ঘটাতে এসেছেন। অর্ধেক কেন করবেন? আপনি তো কাজ ফেলে এসেছেন, পরিবার পরিজন ফেলে এসেছেন। যেই দিনটি রাজনীতি করবেন ওই দিনটি মনোযোগ সহকারে সম্পূর্ণ সময়টি মন দিয়ে করবেন। যে করবেন না, কি বলবো, 5 তারিখের পরে 5 তারিখের আগে যারা লড়াই সংগ্রামে ছিলেন এরকম কারা কারা আছেন একটু হাত তোলেন তো। সবাই ইনশাআল্লাহ নওয়ান। 5 তারিখের পরে এসেছেন এরকম কেউ আছেন? 5 তারিখের পরে এসেছেন এরকম কেউ আছেন? কেউ নাই, কেউ হাত তোলে নাই। আমার কথা শুনে কেউ হাত তোলে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলে দিতে পারবো, কারা 5 তারিখের পরে এসেছেন আমি বলে দিই। আমি এখানে ঠিক 4টা বাজার সময় উঠেছি। যেই কথা মহানগর নেতৃত্ব ছিল ঠিক 4টা বাজার 1 মিনিট পরে এসেছি। আমি 1 মিনিট লেট করেছি, তাও আমি ওইখানে 1 মিনিট আগে এসেছি। এখন বাজে 7:30, আমি 3.5 ঘন্টা এখানে এসেছি। এই 3.5 ঘন্টার মধ্যে অকারণে যারা হাঁটাহাঁটি করেছেন এই লোকগুলো 5 তারিখের পরে এসেছে। যারা অকারণে হাঁটাহাঁটি করেন, প্রোগ্রামের শৃঙ্খলা নষ্ট করেন, বড়দেরকে বিরক্ত করেন এবং ছোটদেরকে ভুল শিক্ষা দেন, এই লোকগুলো ধরে নেবেন 5 তারিখের পরে এসেছে। এরা দলের আদর্শের চেয়ে নিজের সুবিধাটাকে বেশি প্রাধান্য দেয়। তার সহকর্মীর বক্তব্য শোনাচ্ছে ওই পাশে বসে চা কিংবা বাদাম খাওয়াকে প্রাধান্য দেয়। ওর মধ্যে ধারণা আছে ছবি 2টি তুলেছি, রাজনীতি হয়ে গেছে, ফেসবুকে দিয়ে দিব আমি ছিলাম। ভাই এই চালাকি আর চলবে না রে ভাই, এই ছবির রাজনীতি চলবে না। রাজনীতির ছবি থাকতে হবে। ছবির রাজনীতি আর রাজনীতির ছবি দুটার মধ্যে পার্থক্য বোঝেন? দুটা কিন্তু দুই জিনিস, ছবির রাজনীতি কোনটা? প্রতিদিন ছবি তুলবেন, ফেসবুকে দিবেন, নেতাকে পাঠাবেন, মানুষকে আশ্বস্ত করবেন। কখনো কখনো কেউ কেউ আছেন নিজের পরিবারের কাছে নিজের ওজন বাড়ান। এই ছবির রাজনীতি দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারবে না। রাজনীতির ছবি থাকতে হবে। সারা জীবন রাজনীতি করেছেন, কোনো না কোনো সময় উপর আল্লাহর রহমতে একটি ছবি হয়তো আপনার জীবনে আছে যেটি আপনার পরবর্তী প্রজন্ম দেখিয়ে বলবে যে এই হলো কর্ম, এই কর্মের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন, ওটি হলো রাজনীতির ছবি। বুঝাইতে পারছি কথা? কথা শুনবেন, বুঝবেন, নাহলে তো হবে না। আমরাও কারো কারো কাছ থেকে শুনেছি। স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর নওগাঁ নেতৃত্ব বলে গিয়েছেন এই সংগঠন এক সময় কেউ করতো না। সত্যি কথা। এই যে পিন্টু ভাই, তার আগে যারা ছিল তারাও কিছুটা চেষ্টা করেছে। কে ছিল পিন্টু ভাইয়ের আগে? জাহিদ ভাই ছিল, আজিম ভাইয়ের জাহিদ ভাই ছিল, টিপু ভাই ছিল, ওনারা চেষ্টা করেছেন। তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একসময় পিন্টু ভাইকে আর মঞ্জুকে দায়িত্ব দিচ্ছে, তারা চেষ্টা করেছেন, আজকে চেষ্টা করেছেন। আজকে কত মানুষ একটি সংগঠনের কর্মী সভা এইভাবে খোলা মাঠে 4 ঘন্টা পর এরকম পিন পতন নীরবতা, এটি তো শহীদ জিয়ার আদর্শের সৈনিক, এটি তারেক রহমানের নতুন প্রজন্মের রাজনীতির সৈনিক। আমি রাজনৈতিক কথা বলবো না, আমি রাজনীতি করি অনেক দিন। রাজনীতি প্রতারণা, মিথ্যা কথা কম বলার চেষ্টা করি। বলতে হয় না বা বলি না এই কথা বলবো না, কিন্তু পারতপক্ষে বলি না। এই বরিশাল মহানগরে গত লড়াই সংগ্রামে
28 অক্টোবরের পরে আগে তার আগে বিশেষ করে 28 অক্টোবরের পরের কথা বলবো। লড়াই সংগ্রামে আমি আমার সংগঠন বলে বলবো না, এইখানে সবগুলো সংগঠনকে আমি নিজের মতো করে ভালোবাসি। আজকে যারা ছাত্র দলের নেতৃত্ব আছে, মিটুকে দেখলাম আছে বসে, আমার সহকর্মী, আমার ভাই, আমাদের সাথে রাজনীতি করে একসাথে রাজনীতি করেছে। আজকে যারা যুব দলে আছেন একসাথে রাজনীতি করেছে, যারা বিএনপিতে আছেন একসাথে রাজনীতি করেছে। কিন্তু বলতে দ্বিধা নেই, যতটুকু লড়াই সংগ্রাম হয়েছে এই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পারুক আর না পারুক প্রতিদিন মিছিল করার চেষ্টা করেছে। এই মহানগর স্বেচ্ছাসেবক দল, এই বরিশাল মহানগরের স্বেচ্ছাসেবক দল ছাড়া বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, সবাই চেষ্টা করেছে। কেউ করেনি এই কথা আমি বলবো না, আমি কাউকে ছোট করার জন্য বলবো না, নিশ্চয়ই সবাই যার যার সামর্থ্য মতো চেষ্টা করেছে। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল প্রতিদিন চেষ্টা করেছে, পারুক না পারুক রাস্তায় নেমেছে, বলেছে এই সরকার মানি না, এই ভোট মানি না, এই শেখ হাসিনাকে মানি না। এই কৃতিত্ব তাদেরকে দিতেই হবে। আমার সহকর্মীরা বলে গেছেন, যারা 5 তারিখের আগে ছিলেন না, যারা পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোষক ছিলেন, তাদেরকে নতুন দায়িত্ব দেওয়া যাবে। কথা তো ঠিকই বলেছে, সবাই একই কথা বলেছে। তাহলে ভাই প্রশ্ন আসে, কে দায়িত্বটা দিবে? কে? আপনি বলছেন দায়িত্ব দেওয়া যাবে না, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট কনভেনররা বলছে, কনভেনর সদস্য তারাও বলছে যে 5 তারিখের পরের কোন কর্মীকে দলের কোন পদে দেওয়া যাবে না। আমরাও বলছি তাই। সন্দেহটা আসবে, কেউ তো চায় না, কারণ তারেক রহমান বলে দিয়েছেন আমাদের সংগঠন আমরা নতুন করে তৈরি করব, যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে তৈরি করব। তো আমাদের সেই জায়গায় আপনাদের সংশয় কোনো কারণে আগাম দিচ্ছে। আচ্ছা, আমাদের সংশয়ের কোনো কারণ নাই, আপনাদের সংশয়ের কোনো কারণ নাই। যারা লড়াই সংগ্রামে ছিলেন, যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা রাস্তায় ঘুমিয়েছেন, যারা আমার সহকর্মী হিসেবে জেল কেটেছেন, যারা সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালে রেখে জেলখানায় কাটিয়েছেন, যারা পিতার লাশ দেখতে না পেয়ে পিতাকে দাফন করতে হয়েছে, তার লাশ দেখতে পারেননি, এই ত্যাগগুলো যারা স্বীকার করেছেন তারাই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসবেন। এবং তার জন্য যা যা করা লাগে আমরা কেন্দ্রীয় সংসদ চাই। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই 30টি ওয়ার্ডের কমিটি হবে, একজন নেতাও থাকবে না যার সাথে কোনো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কোন নেতার ছবি আছে, 5 তারিখের আগে কোনো ছবি আছে, এরকম কোন নেতার নামও থাকবে। আমরা আমাদের জায়গায় অটল আছি। এইটা হলো 34-এর চেতনা, প্রকৃত চেতনা হলো এইটা। আমরা আমাদের জায়গায় অটল আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে অটল আছি। কিন্তু আমাদের আফসোস কি জানেন, যাদের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল, তারা তাদের জায়গায় অটল সরে গেছে জায়গায়। আমার অনেক সহযোগিতা আকালীন দিতে বলেছে, আমি তো ওই যে বললাম সরাসরি বলাবো। আমাদের অনেক, যাদের প্রতি আমাদের বিশাল প্রত্যাশা ছিল এই লড়াই সংগ্রামে, 15 বছর লড়াই সংগ্রাম করেছি, সর্বশেষ যারা সর্বোচ্চ রিস্ক নিয়েছে আমাদের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কোনোদিন তাদের কথা অস্বীকার করিনি। তাদের ত্যাগ, তাদের শ্রম, তাদের ঝুঁকি নেওয়াকে আমরা কখনোই অস্বীকার করব। কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায় যখন দেখি আমরা 24-এর চেতনার জায়গায় ঠিক আছে, আমরা আমার সহযোদ্ধার রক্তের সাথে বেইমানি করবো না, এই চেতনায় ঠিক আছি। ওনারা তো আটকে গেছে, আমি আপনাদেরকে উদাহরণ, কথাগুলো বলার কথা না, কথাগুলো বলছি শুনে রাখেন, কথাগুলো তো আলোচনায় আসে, আপনাদের কাছে আলোচনায় আসে। কিছু মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্ত করছে। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে, 2 দিন 3 দিন আগে দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের
তাদেরকে বলতে শুধু একটি কথা বলেই জানি বেগম প্রায় যে এই চক্রের যদি সফল না হতো, শেখ হাসিনা যদি আবার থেকে যেত, তাহলে আমাদের কি হতো? আমাদের তো ফাঁসি হয়ে যেত। এই কথা বলে না, এই হাসপাতাল এই কথাগুলো বলে না আমার ছোট ভাইরা? আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, বয়স কম, অনেক কথাই ভুল বলে মানুষ, ভুল শিখিয়ে দেয় অনেকে। এই কথার জবাব তো দেওয়া যায় না, জবাব দিলে ওরা মনে কষ্ট পাবে, ওরা ভুল বলছে। আরে ভাই, শেখ হাসিনার যদি পতন না হতো তোমার কি হতো সেটা তো পরের কথা, আমার কি হতো সেই প্রশ্ন তো আমি তোমাকে তখন করি না। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি 15 বছর, তোমরা তো লড়াই করেছ 15 দিন। 19 তারিখে যখন কারফিউ দেওয়া হলো, এই হাসপাতাল ছাত্রীরা প্রকাশ্যে স্টেটমেন্ট করে বলেছিল ঢাকা শহরে কোন চালাও করাও কোন নাশকতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ভাই বল না, বলেছিল। তারা বলেছিল কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাদের এই আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে। এই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কথা বলেছে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এখন তো সব ডিজিটাল যুগ, অডিও আছে, ভিডিও আছে, ভিডিও আছে। এখন যদি আমরা বলি আরে ভাই শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল, তুমি তো লড়াই করছো, ওই 15 দিনে ঢাকা শহরে 350 মামলা হয়েছে, এর মধ্যে 150 হত্যা মামলা হয়েছে, একটি মামলায় তো তোমার নাম নেই। নাম কার? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা সহ আমরা যারা আছি অঙ্গ সংগঠনের নেতা, আমাদের নাম আছে। আমাদের তো 200 মামলা আছে, আমাদের তো 20 বছর ধরে সাজা দেওয়া আছে। আরে ভাই, তোমার কি হতো? যা হওয়ার তো আমাদের হতো। আমরা তো সেই কথা তোমাদেরকে বলবো। কেন বলছো এসব? কেউ শিখিয়ে দিচ্ছে, ভুল করছো। বাংলার মানুষ এগুলো বোঝে, তোমাদেরকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেই জিনিস তোমরা ভুল করছো। নতুন করে পরশুদিন শুনলাম প্রকাশ্যে ছোট মানুষ প্রকাশ্যে বলছে রাজনৈতিক দলগুলো তাদের সাথে বেইমানি করেছে। এই কথা বলছেন কেন? রাজনৈতিক দলগুলো তাদের সাথে বেইমানি করেছে। আরে ভাই, রাজনৈতিক দলগুলো যদি তোমাদের সাথে বেইমানি করে থাকে তোমাকে তো বলতে হবে। একটু মজার জিনিস খেয়াল করে দেখবেন, আন্দোলন হলো, আন্দোলন সফল হলো, ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলেন। ইউনূস সাহেব উপদেষ্টা হয়ে কিন্তু বললেন আমাকে নিয়োগ করেছে ছাত্ররা, বলে না? বলেছিল না? বলে না? এই সরকার কার? ছাত্রদের। আমরা সমর্থন করি না? আমরা কি বলেছি যে সরকার আমাদের হওয়া লাগবে? এই সরকারে বিএনপির কোন প্রতিনিধি আছে? এই সরকার বিএনপির কোন সরকার? এই সরকার বিএনপির কথা শুনে তোর ভাই সরকার তোমার, তুমি কাকে নিষিদ্ধ করবা, কাকে বাতিল করবা, কি করবা, সরকারের দায়ভার তুমি আমাদের উপরে কেন চাপবে? তুমি কেন আমাদের উপরে চাপবে? আমি তো তোমার মধ্যে শেখ হাসিনার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। এই যে পতিত সৈন্যদের আমি আজকে এই বরিশালের মাঠে দাঁড়িয়ে বলে গেলাম, যদি সংশোধন না হয় পরিস্থিতি ওই দিকে যাবে। শেখ হাসিনার মুখের প্রতিধ্বনি আমি শুনতে পাচ্ছি যে তার মতের সাথে মিল না হলে, তুমি যেমন বলতো রাজাকার, 71-এর চেতনা বিরোধী, আজকে এই ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের কথার সাথে মিল না হলে তারা বলছে 24-এর চেতনা, 24-এর ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী। এটি তো কোনো কথা হতে পারে? লড়াই করেছি, যদি কথা বলতে হয় লড়াই করেছি সবার আগে। মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের ভোটার অধিকার রক্ষার জন্য, 24-এর লড়াই হয়েছে মানুষের স্বাধীনতার আন্দোলন রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, মানুষের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, সর্বোপরি ভোটের অধিকার রক্ষা করার জন্য। তো আজকে যদি আমরা ভোটের অধিকারের সাথে ভোটের অধিকার নিয়ে কথা বলি, তাহলেই বলছে রাজনৈতিক দলগুলো নাকি বেইমানি করছে। বাহ, এ কথা কেউ বিশ্বাস করবে? আপনারা করেন? আপনারা ভোট চান? একটি কথা আছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি ভোট চায়। আমি ব্যাখ্যা দিয়ে বলি, শেষ করে দেবো। একটি কথা আছে, বিএনপি সংস্কার চায়, বিএনপি
কথা বলে? আচ্ছা, এবার আমি উত্তরটা দেই তাহলে। শেখ হাসিনার 15 বছর, ভাই তুমি তো ক্ষতিগ্রস্ত হও না। আজকে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য এক্সেপ্ট ইউনূস সাহেব, আরেকজন লোক পাবেন যে শেখ হাসিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে যারা ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, একজন লোককে দেখাতে পারবেন যে শেখ হাসিনা বা 15 বছরের যে স্বৈরাচারী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? পাবেন দেখাতে? চ্যালেঞ্জ করে বলে গেলাম, আরে ভাই মামলা আমি খেয়েছি, জেল আমি খেয়েছি, ভাই হারা আমি হয়েছি, সন্তান হারা আমি হয়েছি, গুমের শিকার আমি হয়েছি। আমি বিচার চাই না, তুমি বিচার চাও। এই কথা আমাদেরকে শিখাও। বিচার আমরা চাই। আমি আমার ভাই হারিয়েছি, আমি আমার সহকর্মী হারিয়েছে, আমি আমার নেত্রী তারেক রহমান তার সন্তান হারিয়েছে, আমাদের বেগম খালেদা জিয়ার সন্তান হারিয়েছে, তারেক রহমান তার ভাই হারিয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলি খেয়েছে, পঙ্গু হয়েছে। বিচার আমরা চাই না, বিচার তোমরা চাও। আমরা জানি বিচার চাই, এই জন্যই গণতান্ত্রিক সরকার চাই। আর তোমরা বিচার করো, কে নিষেধ করেছে? বারবার বলছি বিচার চাই। আন্দোলন সেন্টিমেন্টকে, ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভাইয়ের আমার। এই ইতিহাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টাকে রুখে দিতে হবে এবং সঠিক ইতিহাস মানুষের কাছে বলতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে সঠিক ইতিহাস। বিএনপি আর এই কারণগুলো হচ্ছে, আমার একজন বক্তা বলে গেছে আকারে ইঙ্গিতে একটি রাজনৈতিক দল, একটি। ভাই এত ভোট পাচ্ছেন তো কিছু না। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, আমি যা বুঝি সেটি বলছি, কারণ এই বাক স্বাধীনতা আমি লড়াই করে অর্জন করেছি। এই 24-এর আন্দোলনে ওরা যে কাজে মিছিল করেছে, আমি আমার সভাপতি পাশে বসে আছে, তাকে একটি মিছিল যদি কম করে থাকি, আমি রাজনীতি থেকে বিদায় নিই। এই যে যারা কথাগুলো বলছে, আমরা লড়াই করেছি, ওরাও করেছে, আমরাও করেছি। আমার বাক স্বাধীনতা, আমি স্বাধীনভাবে কথা বলার জন্য লড়াই করেছি, পরিষ্কার ভাষায়। এই যে 71-এর পতিত জামাত শিবির আজ তাদের উপরে ভর করেছে, 71-এর পতিত জামাত শিবির ভর করেছে। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম এই ছাত্র নেতৃত্ব যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমরা কিন্তু আশায় বুক পেতেছিলাম। কেন বুক পেতেছিলাম? আদমটা শেষ করে দিল, যে যেখানে আছেন এইভাবে বসে।
যে কথাটি আপনাদেরকে বলছিলাম শেষ করে একটু বসে, আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম, অনেক প্রত্যাশা ছিল এই নতুন ছাত্র নেতৃত্বের প্রতি। তাদের মেধা এবং যোগ্যতা নিয়ে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম যে তারা নতুন রাজনৈতিক দল করবে। আমরা তো স্বাগত জানিয়েছি। তারেক রহমান বলেছে নতুন রাজনৈতিক দল দোষের কিছু নেই, কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, যেভাবে মানুষকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে খুন করেছে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের কোনো জায়গা অদূর সুদূর ভবিষ্যতে আমি অন্তত চোখে দেখি না। সর্বশেষ পেরেকটি যখন মেরেছে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, যে নেতা কর্মী রেখে পালিয়ে গেছে, ওকে তারা আর কিছু হবে না। এ কারণেই আমরা প্রত্যাশা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম, এটা আমার ব্যক্তিগত কথা, যে এই ছাত্র নেতৃত্ব হয়তো বা নতুন রাজনৈতিক দল গঠন করবে, ইতিবাচক প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবে, সত্য নিষ্ঠার পথে, ন্যায় বিচারের পথে, সাম্য মানবিক সমাজ করার জন্য এই ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে আসবে, সামনে এগিয়ে যাবে। কিন্তু আমরা তখন আমি হতাশ যে সেই সম্ভাবনা থেকে হয়তো বা নিজেদের কোন কৌশল বা বুদ্ধিভাবে অথবা কারো প্ররোচনায় সেই অপার সম্ভাবনা থেকে নিঃশেষ করে দিয়েছে। এই ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দলে ইতিবাচক ভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অপার সম্ভাবনা ছিল। আমরাও কিন্তু মনে করতাম আসেন না প্রতিযোগিতা করি রাজনীতির মাঠে, সেই সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তারা বুঝছে কিনা জানি না। এবং আজকে আবার কিছু সন্দেহ হচ্ছে, যাদের কথা বললাম পরিকল্পিতভাবে এই যে ছাত্র নেতৃত্বের সম্ভাবনা, তাদেরকে ব্যবহার করে এই সম্ভাবনাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সেটার সাথে সাথে তাদেরকে অন্য অনেক দিকে দায়ী হয়। আজকে মতিউর রহমানের চৌধুরী কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার শোনেন না, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সামনে বলেছেন সব উপদেষ্টারা ফেরেশতা নাকি। কই কোনো প্রতিবাদ তো দেখলাম না তো কোনো প্রতিবাদ। আমরা অনেক কথা জানি, এই ছাত্র নেতৃত্বের এই উপদেষ্টাদের অনেক কথা আমরা জানি, মানুষও জানে, কেউ বলে না এই মুহূর্তে হয়তো বা কেউ বলে, কিন্তু সময় তো আসবে। আপনারা যদি প্রতিনিয়ত ভুল করতে থাকেন তখন আপনারা শেষ হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতি হয়তো বা নতুন দিকে নতুন গতিতে টানবে। আমরা সেই জিনিসগুলো চাই না। আমরা চাই যারা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, যারা খুন করেছে, গুম করেছে, এই দেশের মাটিতে তাদের বিচার আমরা দেখে যেতে চাই। আমরা চাই মানুষের যে কথা বলার অধিকার ফিরে এসেছে। আপনি যে কন্টিনিউ আমার সমালোচনা করছেন, বিএনপির সমালোচনা করছেন, আমরা যে কথা বলার স্বাধীনতা পাচ্ছি এবং সেই স্বাধীনতা আমরা সবার জন্য কথা বলার স্বাধীনতা চাই। সর্বোপরি আমরা একটি জিনিস চাই, সেটি হলো এই সরকার একটু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অনেক উপদেষ্টা, জীবনে মানুষের সাথে মিশেই যায়। আর্থিক উপদেষ্টা ঘুম থেকে উঠে শুনেছে যে শেখ হাসিনার পতন হয়েছে। চার ভাগের এক ভাগ উপদেষ্টা বিদেশ থেকে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছে। মিথ্যা কথা না, বিদেশ থেকে ধরে নিয়ে এসেছে। 4 জন না 5 জন তো 4-5 দিন পরে এসে শপথ গ্রহণ করেছে। বুঝেন অবস্থাটা। আমি ছোট মানুষ কথা বললে হয়তো অনেকে বলবে যে এত বড় কথা বলতে, ভাই সত্যি কথা বলতে দোষ কি, সাহস করে বলতে হবে কারো না কারো। আপনারা তো জানতেন না আন্দোলন কি, আপনারা শুনেছেন অমুক জায়গায় একটি ছেলে মারা গেছে, আমার এই ছেলেটি মারা গেছে, গুলি খেয়েছে। ভাই ব্যথাটা তো আমি বুঝি, ওই ছেলেটি আমার সহকর্মী ছিল, একসাথে স্বেচ্ছাসেবক করেছি, একসাথে যুবদল বা স্বেচ্ছাসেবক করেছি। আজকে যারা উপদেষ্টা কিংবা ছাত্র নেতৃত্ব আছেন বলতে পারবেন যারা মারা গেছে, এই যে শত শত লোক, কার সাথে আপনাদের পরিচয় ছিল, কার সাথে আপনাদের ব্যক্তিগত উঠাবসা ছিল, আমরা বলতে পারি বুকে হাত দিয়ে শত শত লোকের সাথে এই যে যারা বসে আছি, আমাদের হৃদ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, ভাইয়ের মতো আমাদের আচরণ ছিল। আমরা কাঁধে লাশ দিয়ে, চোখ দিয়ে আমাদের পানি পড়েছে, সেই লাশ নামিয়ে দিয়ে এসেছি। আপনাদেরকে দেখেছি, আমাদের সহযোদ্ধা মারা গেছে, পিজি হসপিটালে লাশ এসে গেছে, আপনারা সরকারি ক্ষমতা দিয়ে সেই লাশ দিয়ে আপনারা দাফন করে দিয়েছেন। শহীদ মিনারে আপনারা জানাজা পড়িয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে চালিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে নিরন্তর চেষ্টা আমি দেখেছি তো অনেক। ৭১-এর হয়তো সাক্ষী ছিলাম না, কিন্তু এই ২৪-এর আন্দোলনের গল্প যদি আমাদের কাছে কেউ করতে এসে কেউ কিন্তু পারবা ১৫ বছর একদিন লড়াই সংগ্রামের বাইরে ছিলাম না, সব জানি না, সবার কথা জানি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই মহানগরের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আমি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আমি আপনাদেরকে একটি কথাই দিয়ে যেতে পারি, নতুন কমিটি হবে ন্যায্যতার ভিত্তিতে। কে কাকে পছন্দ করলো না করলো সেটি কোনো বড় কথা নয়। আমি অনুরোধ করব, যে ছেলেটি শ্রম দিয়েছে, কষ্ট করেছে, একদিনের জন্য হলো রাস্তাতে মিছিল করেছে, ওকে তো অন্তত একটি পথ দেওয়া হবে। এবং আমি যেন এই কথা না শুনি যে কোনো ছেলে যেন এই কমপ্লেন আমার কাছে না করে যে ভাই আমি মিছিল করেছি, অমুক ভাই আমাকে হয়তো একটু কম পছন্দ করে এই জন্য আমাকে পথ দেয়নি, এই কমপ্লেনটি যেন না শুনি। আপনারা যারা নেতৃত্ব নির্বাচন করবেন, একটি কথা আমি সবসময় বলি, আপনারা যারা নেতৃত্ব নির্বাচন করবেন এটি একটি আমানত। এবং আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই আমানতের যদি খেয়ানত করেন, কাল হাসনের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিবেন। সবাই তো কিছু করতে পারবেন তা না, কিন্তু আপনার বিবেকের কাছে যেন আপনি পরিষ্কার থাকেন যে যে ছেলেটি একদিনের জন্য হলো কাজ করেছে ওকে যেন পরিচয়ের বাইরে থাকতে না হয়। দ্রুত সময়ের মধ্যে কমিটি হবে, সবাই পদায়িত হবেন। নতুন করে যারা আমাদের সংগঠন করতে চান, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে যারা স্বেচ্ছাসেবক দলে আসতে চান, তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ আরেকটি কথা বলবো, স্বেচ্ছাসেবক দল যারা করবেন শৃঙ্খলাটা সবার আগে মেনটেন করবেন। অনেক লোকের দরকার নাই, সুশৃঙ্খল লোক দরকার। এবং তারেক রহমানের প্রকৃত যে নির্দেশনা, প্রকৃত সৈনিক যিনি, যারা দুঃসময়ে পালিয়ে যাননি, সুসময়ে এসে কেউ চরিত্র হারাবেন না। শেষ কথাটি বলে যাচ্ছি আবারও, যে চরিত্র হারাবেন, যে রাজনীতির আদর্শ থেকে বিচ্যুত হবেন, যে লোভ যাকে নিয়ন্ত্রণ করবে, আদর্শ যাকে নিয়ন্ত্রণ করবে না, লোভ যাকে নিয়ন্ত্রণ করবে, এক মুহূর্ত সময় লাগবে না দল থেকে ছিটকে যেতে। আমি আশা করব এতদিন লড়াই সংগ্রাম করেছেন, দলের আদর্শ থেকে কেউ বিচ্যুত হবেন না, দল থেকেও কেউ ছিটকে যাবেন না। এই দল আমাদের সবার, তারেক রহমান, খালেদা যে দলের নেতা বা দল আমাদের সবার। ওনাদেরকে নিয়ে, ওনাদের আদর্শ নিয়ে এই যে যতগুলো মানুষ শহীদ হয়েছে 15 বছর থেকে শুরু করে এই সর্বশেষ 24-এর আন্দোলন পর্যন্ত, এই রক্ত প্রকৃত ঋণ আমরা শোধ করবো সবাই মিলে। বাংলাদেশ, নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ব। এবং এই রক্তের ঋণ এবং এই মানুষের ভালোবাসার সেদিন 15 বছর যে আপনি টিকে ছিলেন মানুষের ভালোবাসায়, এত রক্ত চক্ষুকে উপেক্ষা করে টিকে ছিলেন, এই মানুষের ভালোবাসার ঋণ এবং এই রক্তের ঋণ শোধ করতে হবে, নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনাকে মেনে চলে আমরা সেই ঋণ শোধ করব। নতুন বাংলাদেশ তৈরি করব, যেই বাংলাদেশে কোনো দুষ্ট লোক থাকবে না, এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো খুনি ফ্যাসিস্ট থাকবে না, এবং যেই বাংলাদেশ হবে সাম্য এবং মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সবার সমমর্যাদার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে বাক স্বাধীনতা এবং সর্বোপরি গণতন্ত্রের মাধ্যমে ভোটের অধিকার আজীবন নিশ্চিত হয়, এইরকম একটি বাংলাদেশ আমরা তৈরি করবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় কর্মী সমাবেশ, ধন্যবাদ জানাই বরিশালের 6 আসনের আগামী কান্ডারি জননেতা রাজীব আহসানকে, সংগ্রামী নেতৃবৃন্দ, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের 30 দলের প্রাণ, আজকে এই আপনাদের কর্মী সম্মেলনে প্রধান অতিথি এর পথে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকে কর্মী সমাবেশের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহকারী সম্পাদক, গোপালগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক শিশের কান্ডারি
স্বেচ্ছাসেবক দলের ঐক্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী বক্তব্য রাখছেন। এস এম জিলানী। বসে ভাই, ধন্যবাদ সকলকে, সবাই একটু বসে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের 30টি ওয়ার্ডের সমন্বয়ে আজকের এই যৌথ কর্মী সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজপথের এক সাহসী যোদ্ধা, নন্দিত জননেতা জনাব মশিউর রহমান মঞ্জুর। উপস্থিত রয়েছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা, এই বরিশালের কৃতি সন্তান, হিজলা মেহেন্দিগঞ্জের মাটি মানুষের নেতা, হিজলা মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, রাজপথের এক মেধাবী সাহসী বরিষ্ঠ নেতৃত্ব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক দেশের নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হস্তবাদক নন্দিত জননেতা জনাব রাজীব হাসান। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক জাতীয় মেধাবী সাহসী বরিষ্ঠ নেতৃত্ব এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের বিপ্লবী সদস্য সচিব খান আনোয়ার সহ সকল চলচ্চিত্র আহ্বায়কবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং 30টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির বরিশাল মহানগরের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের উপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 17 বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপিকে অসংখ্য নেতা কর্মী তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করে প্রিয় মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, সেই সমস্ত বীর শহীদ যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিরোধী আত্মার মারফত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনেকে বন্ধুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং যে সমস্ত সহযোগিতা এখনো গুম অবস্থায় রয়েছেন, তাদের সকলের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ আজকের এই কর্মী সভা চলছে। আজকের এই কর্মী সভার মধ্যে দিয়ে আগামী দিনে এই বরিশাল মহানগরীতে প্রত্যেকটি ওয়ার্ডে যে নতুন নেতৃত্ব আসবে, আমি সেই নেতৃত্বকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে আপনারা এখানে এসেছেন। আমি মনে করি এবং বিশ্বাস করি আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, সবাই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে বসে আছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
আদর্শকে বুকে ধারণ করেন, লালন করেন এবং পালন করেন। প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে এসেছেন, সেই কারণেই বলছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কি কারণে করছেন আর আপনারা এখানে কি কারণে বসে আছেন এটা আপনাদের ভাবতে হবে এবং বুঝতে হবে। কি কারণে আপনারা এখানে এসেছেন, আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের বক্তব্য আমরা শুনছি। আপনাদের সাথে আমাদের বন্ধনটা কোথায়, সম্পর্কটা কোথায়? আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে আমরা একটি রাজনৈতিক দলের সদস্য, একটি রাজনৈতিক দলকে আমরা ভালোবাসি, একটি আদর্শে আমরা বিশ্বাস করি। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যখন আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, সেদিন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রশ্ন করেছিলেন, মাননীয় প্রেসিডেন্ট, অনেক সংগঠন রয়েছে আপনার জাতীয়তাবাদী দলের, নতুন করে স্বেচ্ছাসেবক দল নামক একটি সংগঠনকে কেন আপনি প্রতিষ্ঠিত করলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, আমি একটি দৃষ্টিভঙ্গি থেকে এই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটালাম। সেটা হচ্ছে জাতীয়তাবাদী দলের অনেক অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন রয়েছে, ছাত্র দল রয়েছে, ছাত্ররা ছাত্র দল করবে, যুবকরা যুব দল করবে, কৃষকরা কৃষক দল করবে, শ্রমিকরা শ্রমিক দল করবে, মহিলারা মহিলা দল করবে। কিন্তু এই সংগঠনটি আমি এই কারণে করলাম, সকল শ্রমিক সাধারণ যাতে এই সংগঠনটি করতে পারে। এই সংগঠন করতে গেলে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, সেই কারণে এই সংগঠনটি উনি করিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আরেকটি কারণ করেছিলেন যে এই সংগঠন যারা করবে তাদের স্বেচ্ছায় শ্রম দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ যখনই বাংলাদেশের মানুষ কোন দুর্যোগ দুর্বিপাকের মধ্যে পড়বে, তখন সর্বপ্রথম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ওই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং তাদেরকে উদ্ধার করবে। এটাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাজ। প্রিয় বন্ধুরা, সেজন্য যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করছি, বুঝে শুনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে আসবে। প্রিয় বন্ধুরা, আরেকটা জিনিস মনে রাখবেন, আদর্শ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যে রাজনীতি করছেন, আপনি যে দলটি করছেন, সেই দলের আদর্শ সম্পর্কে যদি আপনার সম্যক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু বন্ধুরা রাজনীতি সুন্দর হবে না, পরিচ্ছন্ন হবে না, পরিশুদ্ধ হবে না। সেজন্য বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি কারণে উনি আমাদের আদর্শের জনক? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে উনি বাংলাদেশের রাজনীতিতে আসলেন, তার জীবন যাপন সম্পর্কে, তার পেশাদারিত্ব জীবন সম্পর্কে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করতেন না, আমরা জানি। উনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন, উনি মেজর পদে চাকরি করতেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র মানুষকে গণহার হত্যা করেছিল, যে গণহত্যা চালিয়েছিল একজন দেশপ্রেমিক সেনানায়ক হিসেবে শহীদ জিয়াউর রহমান, একজন সচ্ছল জাতীয়তাবাদী মানুষ হিসেবে সেদিন উনি বসে থাকতে পারেন নাই, উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি চট্টগ্রামে বলেছিলেন, ওই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে আসলেন। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো এই কারণে বলছি, জিয়াউর রহমান সম্পর্কে আপনার জানতে হবে। জিয়াউর রহমান যেদিন রিভোল্ট ঘোষণা করেছিল, উনি জানতেন যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে না পারে, তাহলে পাকিস্তান সরকার তাকে ফাঁসির কাজে দিবে রাষ্ট্রদ্রোহিতার কারণে। উনি জানতেন, উনি জেলে শুনে বুঝেই শুধু দেশের জন্য, দেশ পত্রিকার জন্য একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমার আদর্শের জনক সেদিন উনি রিভোল্ট করার পরে ওনার কিছু সংখ্যক সহযোগীদেরকে নিয়ে যখন উনি রওনা হয়েছিলেন, একজন সহযোগিতা বলেছিল, স্যার
তার স্ত্রী পরিবার আপনার সন্তানরা তো তারাকে পরিষদের ওই সহযোগিতাকে প্রশ্ন করেছিল, তোমার স্ত্রী সন্তান কোথায়, তাদেরকে কি নিয়ে আসতে পারবে? তখন বলেছিল, স্যার সম্ভব নয়। জিয়াউর রহমান বলেছিল, তোমাদের স্ত্রী সন্তান ফিরে যদি আসতে না পারো, আমার স্ত্রী সন্তানকে আনার কোনো প্রয়োজন নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ওদেরকে রক্ষা করবে। প্রিয় বন্ধুরা, প্রিয় নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল না, একজনের রাজনীতিবিদের এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখেছি, তৎকালীন একটি রাজনৈতিক দলের নেতা শেখ মুজিবুর রহমানকে তার সহযোগীরা বারবার বলেছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য। সেদিন প্রত্যাখ্যান করে শেখ মুজিব বলেছিল, আমাকে ফাঁসির কাছে ঝুলাতে চাও, আমাকে রাষ্ট্রদ্রোহী বানাতে চাও, সম্ভব না। সেদিন দেখেছিলাম নিজেও পাকিস্তানি সেনাবাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পাকিস্তানের কারাগারে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ নেতৃত্ব শূন্যতা ছিল, তখন আবারও জাতির প্রয়োজনে একজন দেশপ্রেমিক সেনা অফিসার ওই কালুরঘাট নেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে আবারও বাংলাদেশের মানুষের সামনে এসেছিল। আমাদের আদর্শের জনক এই কথাগুলো এই কারণে বলছি, জিয়াউর রহমান সম্পর্কে আপনার জানতে হবে। নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে 9 মাস পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন। যুদ্ধের পরে তারাকে ফিরে গিয়েছিলেন। রাজনীতি তো আর বছর ছিল না। প্রিয় বন্ধুরা, আমারও পথ পরিবর্তনের পরে তখন বাংলাদেশের যারা শাসন করছিল, চারিদিকে হানাহানি লুটতরাজ গুম খুন ব্যাংক ডাকাতি চলছিল, তখন বাংলাদেশের মানুষ আবারও সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের সামনে জাতির সামনে নিয়ে এসেছিল। জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। জিয়াউর রহমান সম্পর্কে জ্ঞান রাখবেন, ধারণা রাখবেন। প্রিয় বন্ধুরা, আমাদের আদর্শের জনক আরেকদিকে রয়েছে আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা, 9 বছর স্বৈরাচার ঈশ্বর প্রতি আন্দোলন করে ঈশ্বরকে ক্ষমতার বাস্তবতাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা, এখানে যারা বসে আছেন 17 বছর শেখ হাসিনার মিথ্যা মামলায় এখানে যারা বসে আছেন সবাই একাধিকবার কারাবরণ করেছেন, সবাই একাধিক মামলার আসামি হয়েছেন। রিমান্ডের নামে দিনের পর দিন অমানসিক নির্যাতন ভোগ করেছেন। প্রিয় বন্ধুরা, ত্যাগ স্বীকার করেছিলেন আপনারা, ভোগের জন্য নয়। ত্যাগ স্বীকার করেছিলেন আমার নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছিল বিএনপি আন্দোলন সংগ্রাম করছে ক্ষমতা দেওয়ার জন্য নয়। বিএনপি আন্দোলন করছে, সংগ্রাম করছে, এই সংগ্রাম করছে বাংলাদেশের মানুষের 17 বছর যে ভোটের অধিকার শেখ হাসিনা হরণ করেছে, আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের যে কণ্ঠরোধ করেছিল শেখ হাসিনা 17 বছর, অর্থাৎ বাংলাদেশের মানুষের বাক যুদ্ধ করা হয়েছিল। আমরা মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। প্রিয় বন্ধুরা, সেজন্য করি ত্যাগ স্বীকার করেছেন আপনারা, কিন্তু মনে রাখবেন আপনাদের থেকে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 80 বছর বয়সে একটি মিথ্যা মামলায় 10 বছর শেখ হাসিনার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রিয় নেত্রীকে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। 80 বছর বয়সে উনি 7 বছর কারারুদ্ধ থাকলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনার সাথে মিলে পার্শ্ববর্তী রাষ্ট্রের বন্ধের মাধ্যমে। আমরা দেখেছি প্রিয় নেত্রীকে বারবার ফখরুদ্দিন মঈনুদ্দিন সেদিন বিদেশে চলে যাওয়ার জন্য বলেছিল, বিমানবন্দরে বিমান প্রস্তুত করে রেখেছিল, কিন্তু প্রিয় নেত্রী সেদিন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা করে
স্বীকার করেছিলেন আমার নেত্রী। প্রিয় বন্ধুরা, 40 বছরের স্মৃতি বিচলিত বাড়ি থেকে এক কাপড়ে শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার নেত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার নেত্রী কাঁপতে কাঁপতে শাড়ির আঁচল যে মুখ বুঝতে বুঝতে ওই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ত্যাগ স্বীকার করেছেন আপনারা, অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার এবং খালেদা জিয়া, তারেক রহমান। প্রিয় বন্ধুরা, ত্যাগ স্বীকার করেছে। সেজন্য আপনাদের কাছে বলতে চাই, আমাদের শক্তির উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার আগামী বাংলাদেশ তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করেছে তার বক্তব্যের মধ্যে দিয়ে যে জাতির ভবিষ্যৎ নেতা তারেক রহমানের রাজনীতি রাষ্ট্র করার জন্য, তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা 17 বছর। তারেক রহমানকে দুর্নীতিবাজ বানানোর জন্য, তারেক রহমানের গায়ে দুর্নীতির তথ্য লাগানোর জন্য শেখ হাসিনা অনেকে ষড়যন্ত্র করেছে, কিন্তু শেখ হাসিনার ষড়যন্ত্র শতভাগ ব্যর্থ হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি শেখ হাসিনা যে আত্মশক্তির একজন দুর্নীতিবাজ, সে বলেছে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক। বাংলাদেশের মানুষ দেখেছে ছাত্রলীগের ফরিদপুর জেলার সভাপতি 2000 কোটি টাকার মালিক, আওয়ামী লীগের অমর ওয়ার্ডের সভাপতি 500 কোটি টাকার মালিক। কিন্তু জিয়াউর রহমানের ছেলে, যার বাবা সেনাবাহিনীর প্রধান, যার মা 3 বারের প্রধানমন্ত্রী, যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, তার ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার নাই। আছে? তারেক রহমানের কোনো হোল্ডিং নাম্বার ঢাকা শহরে আছে? আমরা দেখেছি শেখ হাসিনা যখন মিথ্যা মামলা দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই আদালত তারেক রহমানের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা কোন ঠিকানায় পাঠাবে ঠিকানা খুঁজে পায় নাই, হোল্ডিং নাম্বার পায় নাই। প্রিয় বন্ধুরা, বাধ্য হয়েছিল শেখ হাসিনার আন্তমহল আদালত সেদিন তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা ওই জিয়াউর রহমানের প্রত্যেকটা গাবতলীর মাঠবাড়িতে পাঠানোর জন্য। প্রিয় বন্ধুরা, এটাই তো জিয়াউর রহমানের ছেলে, আমাদের শক্তির উৎস তারেক রহমান। প্রিয় বন্ধুরা, 5 তারিখের পরে তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে বক্তব্য রেখেছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোন ব্যক্তি, কোন সমর্থক আজ পর্যন্ত তারেক রহমানের বক্তব্য নিয়ে কোনো সমালোচনা করতে পারে। তার মানে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, তারেক রহমানকে এ জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে মেনে নিয়েছে। সেজন্য বলতে চাই, তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে, তারেক রহমানের রাজনীতি বাঁচিয়ে রাখতে হবে। এমন কোন অন্যায় অপকর্ম করা যাবে না যে কাজটি করলে তারেক রহমান বিব্রত বোধ করবে, যে কাজটি করলে বিএনপি বিব্রত বোধ করবে, সে কাজটি করা যাবে না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনার ব্যক্তির কোন অপকর্মের দায়, আপনার কোন দুষ্কর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, দলের প্রকৃত কর্মী সেই যে দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না। আমরা বিশ্বাস রাখতে চাই আপনাদের উপরে যে দুঃসময়ে আপনারা যেভাবে পালিয়ে যান নাই, আমরা বিশ্বাস করি সুসময়েও আপনারা চরিত্র হারাবেন না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোষররা কিন্তু এখনো আপনাদের মধ্যে ঢুকে পড়েছে। ওরা কিন্তু আপনাদেরকে নানাভাবে প্রলুব্ধ করবে, ওরা আপনাদেরকে নানাভাবে প্ররোচিত করবে, আপনাদেরকে বাঁকা পথ দেখাবে, বিপদগামী করার চেষ্টা করবে। সে পথে যাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনি এবং আমি এই দলের জন্য, দেশের জন্য কিন্তু অপরিহার্য নই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেজন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এরকম কোন কাজ করা যাবে না। প্রিয় বন্ধুরা, একটি কথা মনে করবেন, এবং ইতিহাস আমরা দেখলাম যে একটি দলের রাজনীতি অপকর্ম, দুষ্কর্ম, দুঃশাসন, দুর্নীতি, ব্যঙ্গ, এদের পরিণতি কি হয়েছে আমরা দেখলাম। 1000 কোটি টাকার মালিক একজন রাজনীতিবিদ একটু পালিয়ে বাঁচার জন্য তার সাদা চুল কলম দিয়ে কালো করেছে, সুন্দর দাড়ি কেটে ফেলেছে। আমরা দেখলাম তাকে যখন গ্রেপ্তার করেছে,
দেখলাম তাকে যখন কাঠগড়ায় দাঁড় করেছে, মানুষ দিন নিক্ষেপ করেছে, যখন কারাগারে নিয়েছে, কয়েকদিনের চোর চোর করে ধরে দিয়েছে, এটা তো একজন রাজনীতিবিদের প্রাপ্ত ছিল না, কাম্য ছিল না। প্রিয় বন্ধুরা, আমরা যদি সেই ভুলটা করি, ইতিহাসের আস্থা করে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। সেজন্য বলি, অবৈধ মতে উপার্জন করে অন্যের টাকা চোর করে দিয়ে বিরিয়ানি খাবেন, তার থেকে সৎ পথে হালাল পথে কষ্ট করে শ্রম দিয়ে রুচি করে ডাল ভাত খাবেন, তার মধ্যে অনেক সুখ, অনেক শান্তি, অনেক তৃপ্তি। সেজন্য বলি, এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। বিএনপিকে বাঁচিয়ে রাখতে পারলে দেব দলকে ইনশাল্লাহ আপনিও বাঁচবেন। সেজন্য আসুন সংগঠনকে শক্তিশালী করি, গতিশীল করার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমি বারবার বলি, অসীম স্থায়ী যুদ্ধ শেষ হয় না, যুদ্ধ চলমান। আপনারা যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এখন আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। সেজন্য লড়াইয়ে প্রস্তুত থাকতে হবে, লড়াইয়ে প্রস্তুত থাকতে হবে। ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বন্ধুরা, ওদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সেজন্য সংগঠনকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা সংগঠনকে শক্তিশালী গতিশীল করার মধ্য দিয়ে ইতিমধ্যে তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা প্রণয়ন করেছে, আমরা বিশ্বাস করি এই ৩১ দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় এবং তারেক রহমানের যে লক্ষ্য সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের যে লক্ষ্য, আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের মধ্যে যদি নেতৃত্বের বন্ধনকে আরো অটুট এবং মজবুত করতে পারি, আমি বিশ্বাস করি আগামী এই বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস চাঁদাবাদ দখলদার মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আপনার আমার সবচেয়ে সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ধন্যবাদ, শহীদ ধন্যবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ।